আজকের গল্প কে ফার্স্ট, রচনা আশাপূর্ণা দেবী। ভুল করে পানের বদলে 100 টাকার নোটখানা চিবিয়ে খেয়ে মেরে দিয়েছেন। এটা টের পেলেন দোলগোবিন্দ দফাদার মঙ্গলের হাটে এসে ভুসির দাম দেওয়ার সময়। হাটে গোলদার হারান দাসের কাছ থেকে 1000 কথা কয়ে দরাদরি করে 98 টাকা 85 পয়সায় 5 বস্তা ভুসি সওদা করে বিনোদ গারোয়ানের গরুর গাড়িতে বস্তাগুলো তোলাতে থাকেন দোলগোবিন্দ বেজার বেজার মুখে। কি বাজারই হয়েছে, একটা পয়সা কমাতে চায় না কেউ। 5 বস্তা ভুসির দাম কি না 98 টাকা 85 পয়সা। আর এর আগে কি সস্তায় ছিল, 5 শিকেই বস্তা। ভাবছেন, হঠাৎ চমকে উঠলেন হারানের ডাকে। মাল তো তোলাচ্ছেন কর্তা, আমার পাওনা টাকাটা মিটিয়ে দেন। শুনে দোলগোবিন্দর পায়ের রক্ত মাথায় উঠে যায়। কড়া গলায় বলেন, তোর পাওনা টাকা নিয়ে কি আমি ভেগে পড়ছি হারান? ধার কর্জ রাখি নে আমি, এই নে। বলে ট্যাঁকের মোচড় পাক খুলে দামটা হারানের সামনে ফেলে দিলেন। দিতেই হারান হাঁ হয়ে গিয়ে বললে, কি এ? কি এ? তাই তো, ব্যাপারটা কি? হাঁ হয়ে গেলেন দফাদারও। মানে ব্যাপারটা দেখে দফাটাই তার রফা হয়ে গেল। দেখলেন হারানের সামনে যেটা ফেলে দিয়েছেন সেটা হচ্ছে কান মোচড়ানো চামড়া কোচকানো 1 খিলিনি সাজা পান। না, 8 ভাঁজ করা একখানা 100 টাকার নোট নয়, ওই শুকনো পানের খিলিটাই ট্যাঁকের কষির মোচড় পাকের খাঁজে যেখানে 100 টাকার নোটখানা শুয়ে থাকার কথা, সেখানে ওই শুকনো শুকনো পানের খিলিটা শুতে এলো কখন সেটা বুঝতে না পেরে দফাদার থতমত খেয়ে বললেন, তাই তো কি এ? হারান দাস বলল, এই গরিবের সঙ্গে আপনার আবার এ কি মস্করা কর্তামশাই? দফাদার রেগে আগুন হয়ে বললেন, তোর সঙ্গে আমি মস্করা করছি হারান? বুঝে সমঝে কথা কইতে শিখিসনি? হারান বলল, শিখবো না কেন কর্তা, যা ফ্যাক্টো সেটাও তো দেখতে হবে। আমি শুধোচ্ছি মানেটা কি এর? ততক্ষণে বিনোদ গারোয়ান তার খেঁদা নাকটি বাড়িয়ে মানের গন্ধ শুঁকতে এসেছে, আর তার সঙ্গে হাটের এই খাঁজ ও খাঁজ থেকে নাক চলে আসছে কোনো একটি গোলমেলে গন্ধের আশায়। দোলগোবিন্দ বিহ্বল গলায় বললেন, মানে তো আমি শুধোচ্ছি তোমায় হারান, বলি ট্যাঁক থেকে নোটটাই বা গেল কোথায়, আর পানের খিলিটিই বা এলো কোথা থেকে? হারান বেজারস্য বেজার মুখে বলল, এতকাল গোলদারি ব্যবসা করছি কর্তা, এই মঙ্গলের হাটে এসে বেচা কেনাও করছি, ভুসি মালের কারবার করে আসছি জ্ঞান অবধি, কিন্তু পানের খিলি দিয়ে দাম শুদ্ধ তো দেখিনি কাউকে। দফাদার অগ্নিশর্মা হয়ে বলেন, পানের খিলি দিয়ে তোর ভুসির দাম শুদ্ধ এসেছি আমি? নোটখানা কোথায় হাওয়া হয়ে গেল, তা পানটা কোথা থেকে উড়ে এসে জুড়ে বসলো, সেটাই তো চিন্তা করছি। তা আগে করুন চিনতে। বিনোদ, তুই ততক্ষণ বস্তাগুলো গুনতি করে নামিয়ে ফের আমার চালার তলায় বসিয়ে দে, ঠিক যেমনটি ছিল। হারানের ওই চ্যাটাং চ্যাটাং কথা শুনে দোলগোবিন্দর মুখখানা বন বিড়ালের মতো হয়ে গেল, আর মেজাজটা নিম পাতার মতন হয়ে গেল, কিন্তু বলতে তো পারেন না। খবরদার বিনোদ, বস্তা নামাবি না, নামালে তোর হাড় মাস আলাদা করে ছাড়বো। হ্যাঁ, মেজাজটা দোলগোবিন্দর ওই রকমই। কথায় কথায় তিনি লোকের হাড় মাস আলাদা করেন, মাথা গুড়িয়ে ছাতু করেন, পিঠের চামড়া ছাড়িয়ে নেন, নাক কান কেটে টিকটিকিকে দিয়ে খাওয়ান, ঠেঙে বৃন্দাবন দেখিয়ে দেন, ছুঁচোবাজি হেন চরকি পাক খাইয়ে ছাড়েন। কিন্তু এখনকার কথা আলাদা। এখন হারান দাস সেই কান মোচড়ানো গাল তোবড়ানো পানের খিলিটাকে হাতের তালুতে রেখে সেই হাতটাকে টর্চ বাতি ঘোরানোর মতন ঘুরিয়ে হাট শুদ্ধ লোককে দেখাচ্ছে, দেখুন ভাই, দেখুন সবাই, দফাদার মশাই আমায় 5 বস্তা ভুসির দাম দিয়েছেন, 100 টাকার লোট বলছে, আর দাঁত বার করে হাসছে। শুনতে শুনতে দোলগোবিন্দর মুখটা বন বেড়ালের মতন থেকে ক্রমশ মেছো কুমিরের মতন হয়ে উঠছে। ঠিক এই সময় আলুওয়ালা গগন গড়াই নাকের সঙ্গে মুখটাও এগিয়ে এনে বলে, আচ্ছা দফাদার মশাই, নোটখানা নিজস্ব এনেছিলেন তো, নাকি ঘরেই ফেলে এসেছিলেন? ভাবুন তো একবার জম্পেস করে। দফাদার আগুন গলায় বলেন, এর আবার জম্পেশ করে ভাববার কি আছে হে গড়াই? মাল সওদা করতে হাটে আসবো, টাকা আনবো না। 100 টাকার নোটখানা ক্যাশ বাক্স থেকে বার করে মা কালীর ছবির চরণে ছুঁয়ে কপালে ঠেকিয়ে ট্যাঁকে নিলাম। তখন ভজ পিছু ডাকলো। ওই পিছু ডাকি সর্বনাশের গোড়া,
তা তখন ভজ পিছু ডেকে বলল, বাবা, মা বলল সাত সকালে এক ধামা গুড় মুড়ি গিলে 5-7 মাইল হাঁটতে বেরোচ্ছ, নুন জোয়ান দেওয়া পানটা খেয়ে নাও, নচেত অম্বল উঠবে। ওই নুন জোয়ানের পান আমার 2 চক্ষের বিষ। তবু দেরির ভয়ে তক্কাতক্কি না করে পানটা গালে ফেলে কোমরের কষি শক্ত করে বেরিয়ে পড়লুম চটপট। বেরিয়ে এলেন চটপট। গগন গড়াইয়ের মুখে একটা অলৌকিক হাসি ফুটে ওঠে, তবে সেটা চেপে টিপে টিপে সে বললে, লোটা ট্যাঁকে রাখলেন না পানটা মুখে ফেললেন, বেরিয়ে এলেন চটপট, কেমন? দোলগোবিন্দ বেশ বোঝেন, সুবিধে পেয়ে এরা তাকে নিয়ে মজা দেখছে। রাগে তোতলা হয়ে ওঠেন, তাই তো, তাছাড়া আর কি? এ নিয়ে এত জেরা করার কি আছে শুনি? আহা, জেরা কিসের? আপনি একটা মান্যমান ব্যক্তি, আপনাকে জেরা করবে গগন গড়াই? শুধু পানটা তাহলে ঠিক ওই যাত্রাকালেই গালে ফেলেছিলেন তো? দোলগোবিন্দ তাকিয়ে দেখেন হাট শুদ্ধ লোক তাঁর দিকে তাকিয়ে, আর বিনোদ গারোয়ান ভুসির বস্তাগুলো নামিয়ে নামিয়ে হারানের চালায় ঢোকাচ্ছে। এই অপমান আজ বরদাস্ত করতে হলো দোলগোবিন্দকে শুধু একটা ভুতুড়ে কাণ্ডই। ইচ্ছে হচ্ছে হাট শুদ্ধ সবাইকে নাকে নস্যি দিয়ে হাঁচান, চোখে লঙ্কা দিয়ে কাঁদান, সেই দিয়ে শরবত খাইয়ে হাসান। আর ওই হারানটাকে ইচ্ছে করছে কি যে ইচ্ছে করছে ভাববার আগেই গগন গড়াই নিরীহ গলায় বললেন, তা পানটা আগে ভালোই খেয়েছিলেন তো? বেশ মিঠে মিঠে নুন ঝাল যেমনটি রোজ খান। এই কথার মানে পানটা যে দোলগোবিন্দর বিচ্ছিরি লেগেছিল এই কথাও জানলো কি করে? তবু চড়া গলায় বললে, সেই অবধি পান করে মাথা কামাচ্ছ কেন হে গগন? বলি, পানটা আমার পানের মতো লেগেছিল কি কাঠখড় কাগজ শাল পাতার মতো লেগেছিল, তাতে তোমার কি আসছে যাচ্ছে? গগন গড়াই অমায়িক গলায় বলে, আমার কিছুই আসছে যাচ্ছে না দফাদার মশাই, আপনার যাচ্ছে ওই 100 টাকার লোটখানা। ধরুন তাড়াতাড়িতে আপনি মানে ভুলক্রমে আর কি সেবার যেমন লাঠি গাছটাকে বিছানায় শুইয়ে নিজে সারা রাত ঘরের কোণে দাঁড়িয়ে থেকেছিলেন। হঠাৎ যেন বিদ্যুতের শলা দফাদারের মগজ এফোর ওফোর করে দিয়ে যায়। সর্বনাশ, এই কাণ্ড করে বসে আছেন তিনি। ঠিক তাই করেছেন। তাই পানটা মুখে ফেলা পর্যন্ত মিজাজটা বোধা হয়ে গিয়েছিল। মনে হচ্ছিল পান খাচ্ছি না, কাগজ খাচ্ছি। তার মানে কাগজই খাচ্ছিলেন, সেই 8 ভাঁজ করা ময়লা কাগজখানা। চিবোচ্ছেন, রস আর বার করতে পারছেন না। হায়, আর তিনি কি নাম তখন মনে মনে ভজর মার মুন্ডুটাকে চিবোচ্ছিলেন, একটা বাসি পান গচিয়েছে বলে। দোলগোবিন্দ প্যাঁচার মতন মুখে গলা নামিয়ে বলেন, চেপে যা গগন। তার বলতে, কিন্তু রহস্য তো সকলের কাছে ভেদ হয়নি। তাই সবাই নাক বাড়িয়ে বাড়িয়ে বলে, ব্যাপারটা কি হলো গড়াই মশাই, ব্যাপারটা কি হলো? গগন গড়াই একটা চোখ টিপে বড় গলায় বলে, কিছু না, সামান্য এদিক ওদিকের ব্যাপার। যান দফাদার মশাই, ঘরে যান, সামনের হাটে মাল তুলবেন। যাও ভাই যাও, তোমরা নিজ কাজে যাও। দোলগোবিন্দ তার ঐতিহাসিক ছাতাটি বগলে চেপে সাঁ করে উল্টো মুখে মুখ ঘুরিয়ে গটগট করে এগিয়ে গেলেন। মনে মনে নিজের গালে মুখে চড়াতে লাগলেন, ওহ, এই অপকর্মটি যদি বোঁচা করে বসত, নির্ঘাত তাঁর এই নতুন ছাতাটি তার পিঠে তিনি ভাঙতেন। পাগলে কিনা কয় আর ছাগলে কিনা খায় বলে ছেড়ে দিতেন না। ছাতাটা অবশ্য দোলগোবিন্দর বাবা রাসগোবিন্দর দরুন, কিন্তু 2-1 বার ওর বাঁট বদলানো হয়েছে, 2.5 বার শিক আর 3 কাপড় পাল্টানো হয়েছে। এতেও যদি না নতুন বলা হয় তবে কিসে হবে? তবু ওইটাই তিনি বোঁচার পিঠে ভাঙতেন যদি বোঁচা এই অপকর্মটি করে বসত। সেবার যখন ক্যালেন্ডারে রাধাকৃষ্ণের ছবিখানা চিবিয়ে মেরে দিয়েছিল বোঁচা, ভাঙেননি দোলগোবিন্দ তার পিঠে আসতো ছাতাটা। দ্বিতীয়বার বাঁট বদলের কারণটাই তো তাই। দোলগোবিন্দর ইচ্ছে হলো নিজেকে বোঁচার জায়গায় দাঁড় করিয়ে ছাতাটা উঁচিয়ে ধাই করে পিটোতে থাকেন যতক্ষণ না ভাঙে। ধাই পটাপট। কিন্তু সত্যি কি আর নিজেকে ছাতা পেটানো যায় না। তাই ছাতাটাকে বগলে চেপে বাড়ি ফিরতে গেলেন, তবে যাওয়া হলো না। খানিকটা গিয়ে মনটা হঠাৎ ঘুরে গেল। ধুচ্ছাই কি হবে এক্ষুনি বাড়ি ফিরে। ঘোরেল গগন গড়াই তখন ভালো মানুষটি সাজলেও দোলগোবিন্দর এই লোক হাসানো কীর্তির কথা নিয়ে ঢাক পেটাতে বাকি রেখেছে নাকি? 2 চাকার গাড়িতে চড়ে রাজ্যি জয় করে বেড়ায়। কখন পৌঁছে গেছে একবার বুক ফুলিয়ে ভাবতে চেষ্টা করলেন।
বলেছে তো বলেছে, অত ভয় কি আছে, নিজের নোট খেয়েছি বই তো অপরের খেতে যায়নি। কিন্তু ভাবতে জোর পেলেন না। সব থেকে ভয় ওই গিন্নিটিকে, ভজগোবিন্দর উপযুক্ত জননী। শুনতে যা দেরি, এ কুলের ও কুলের 3 কুলের সকলকে ডেকে ডেকে বলবে আরও রংচং মিশিয়ে, ভুল তো মানুষেরই হয়, পশু পক্ষী তো আর ভুল করতে যায় না, তা সে কথা বুঝবে না, তিলকে তাল করে তুলবে। এই তো সেদিন কবে যেন একদিন দোলগোবিন্দ কুলুঙ্গির ভেতরে পড়ে থাকা টেপির কানফুল জোড়াটাকে সুপুরির ভুঁসো ভেবে গালে ফেলে চিবিয়ে ফেলেছিলেন। এই সামান্যটিকে নিয়ে কি কাণ্ডই না করে বেড়ালো। মেয়ের দোষ কেউ দেখল না, যত দোষ নন্দঘোষ দোলগোবিন্দর। কেন মেয়ে কেন সেইখানে ফুল জোড়াটি রাখতে গেছিল? বাবা যেখানে সুপুরির কৌটো রাখে, পৃথিবীতে আর জায়গা ছিল না? ঘুঁটের মাচা নেই, কয়লার বস্তা নেই, গোয়াল নেই, ঢেঁকি ঘর নেই, বাবার জায়গাটিতেই দরকার। দোলগোবিন্দ গোছানো মানুষ, অত সতর কি আর জানেন? ভেবেছেন কৌটোয় রাখতে ধারে পাশে ছড়িয়ে পড়ে যাওয়া সেই সুপুরি কুচি এইগুলোকেই আগে শেষ করি। হায়, কি জানতো তারাই শেষ করবে দোলগোবিন্দকে। কান ফুলের সেই খোঁচা কোন মাড়িতে ফুটে গিয়ে দোলগোবিন্দর গাল ফুলে কুমড়ো, বড় ডাক্তারের চিমটে সেই সোনার খোঁচা বেরোলো। তবু লক্ষ্মী ছাড়া মেয়ে কিনা পাড়া শুদ্ধ সবাইকে বলে বেরিয়েছে, বাবা না সুপুরি ভেবে আমার কানের ফুল দুটোকে মুখে ফেলে চিবিয়ে চিবিয়ে নাই গাল ফুলে। আর তারপরেও কিনা নতুন একজোড়া কানফুল আদায় করে ছেড়েছে। এই তো পৃথিবী। সেবার টেপির মার মোটা গোট হাড়টাকে কুকুর বাঁধা পেতলের চেন ভেবে বোঁচাকে বাঁধতে গিয়ে, না সে কথা আর মনে না নাই ভালো। তুমি সোনার হাড় ছড়াটাকে আলনায় দুলিয়ে রেখে চান করতে গেছো, এই কথা কে বুঝবে? ধুর, দুনিয়ায় কেউ কারণ নয়। এই সংসার ত্যাগ করাই উচিত। কিন্তু উচিত বললেই তো আর হলো না, ত্যাগ করবার উপায় কোথায়? আসছে মঙ্গলবারে আবার ওই শেয়ালমুখো হারান দাসের কাছ থেকে 5 বস্তা ভুসি কিনতে হবে না? বর্ষার আগে গোয়ালের চাল ছাইতে হবে না? টেপির বিয়ের জন্য পাত্তর দেখতে হবে না? কাজের কি আর শেষ আছে? এই সব সমাধা করে তুলে তবে না সংসার ত্যাগ। আর তার চেয়ে বরং একবার বটু ডাক্তারের কাছে গিয়ে বলে দেখলে হয়, ডাক্তার, তোমাদের এই শাস্ত্রে এই ভ্রান্তি রোগের কোনো দাওয়াই আছে? বড়ি, গুলি, জলগোলা, যা হোক। ডাক্তারের বাড়ির পথে মোচড় খেয়েছেন আর দেখেন প্রাণের বন্ধু পতিতপাবন আসছেন হনহনিয়ে। পতিতপাবনের তিব্বতী লামার মতন লতানে গোপজোড়াটি কাঠবেড়ালির ল্যাজের মতন খোঁচা হয়ে উঠেছে, গায়ের লোমগুলো আলপিনের আগার মতো। দোলগোবিন্দকে দেখেই পতিত চিৎকার করে ওঠে, এই যে দলু, তোমার কাছেই যাচ্ছিলুম। বলি আমার ছাগল যদি আমি ল্যাজে কাটি তাতে কার কি? দোলগোবিন্দ এই রণমূর্তি দেখে তাড়াতাড়ি বলেন, কারোর কিচ্ছু না। আমি ছাগলের দামে যদি গরু বেচি কার কি? কিচ্ছু না। তবে তবে গিন্নি কেন বলছে আমি নাকি গাঁজা ধরেছি? বলছে দোলগোবিন্দ দফাদারের সঙ্গে মিশে মিশেই আমার নাকি দফা গয়া দশা হয়েছে। নিজের নাম শুনে দোলগোবিন্দ রেগে উঠে বলেন, আমার কথা উঠছে কেন? আমার কথা উঠছে কেন? হয়তো বলে কে, একটু এদিক ওদিক হলেই নানান কথা তুলবে। তা বর্তমানে কোন এদিক ওদিকটা হলো? কিছুই না, গেল শনিবারের হাটে বশির শেখের সঙ্গে কথা হয়েছিল। আমার একটা ছাগল ওকে বেচবো, 1.5 কোটি টাকা দরও উঠেছিল। আর বলেছিল ছাগলটা যেন বেশ পুরুষ্ট হয়। সেই কথা মতো নিয়ে গেছি একটাকে বেচে গুচে। পতিতপাবন এখন একটু মাথা চুলকে বলে, খেয়াল করিনি সেইটা আমার কালো গাইটা? হ্যাঁ? দোলগোবিন্দ তার বিরাট বপুখানা নিয়ে প্রায় আধ হাত লাফিয়ে উঠে বলেন, বলো কি হে পতিতপাবন, ছাগল বলে তুমি কালো গাইটা? আহ 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 আহ, তুমি যে আমাকেও হারালে। তা বসির কিছু বললে না? পতিতপাবন আরও মাথা চুলকোয়। পতিতের গোঁফ জোড়াটা আবার তিব্বতী লামার মতন লতিয়ে যায়। পতিতপাবন কাঁচুমাচু মুখে বলেন, মিথ্যা বলবো না ভাই, বলেছিল, দেখেই বলেছিল। এইটা কি আনলেন ঘোষমশাই? আমি রেগে মেগে বললুম, দেখতে পাচ্ছিস না কি আনলুম? চোখ নেই, কানা? যেমন বলেছিলি পুরুষটু দেখে আনতে, তেমনি সব সেরা ছাগলটাই নিয়ে এসেছি। তাও বেটা আমার সঙ্গে চালাকি খেললো। কোথায় বলবে ঘোষমশাই ছাগল কোথা, এটা যে গরু।
তাহলে আমার খেয়ালে আসে, তা নয় মিটি মিটি হেসে বলল কি না, কি খাইয়ে এতখানিটি করে তুলেছেন ঘোষমশাই। আমারও রাগ উঠে গেল। বললাম, তোর মতো নই রে বসির, যে পোষা প্রাণীকে শুধু মাঠে ছেড়ে দিয়ে এই কর্তব্যে খালাস হব। দস্তুর মতো খাইয়ে পড়িয়ে মানুষ করেছি। শুনে না ফ্যাক ফ্যাক করে হেসে সেলাম ঠুকে চলে গেল। তারপর ভাই বাড়ি ফিরে যা হবার তাই দেখি, গিন্নি উঠোনে গড়াগড়ি দিয়ে মাথার চুল ছিঁড়ছে, বুক চাপড়াচ্ছে। আমায় দেখে মাথা ঠুকতে বসলো। বলি, ছাগলের বদলে তুমি বুদিকে হাটে বেচে দিয়ে এলে, দিনে 3-4 সের করে দুধ দিচ্ছিল বুদি। ইস, তা তুমি গিয়ে বললে না বসিরকে? বলিনি আবার। সেই শনি থেকে মঙ্গল এই 3-4 দিন ধরে হাঁটাহাঁটি করে জুতোর তলা ক্ষয়ে গেল, তা মানতে চায় না বেটা। হেসে হেসে বলে, আপনি বেচলেন ছাগল, আমি কিনলাম ছাগল, এর মধ্যে গরু আসে কোত্থেকে ঘোষমশাই। তা রেগে টেগে ভাবলাম চুলোই যাক, ভুলটা যখন আমারই, লোকসানটা আমারই হবে। কিন্তু এই দিকে গিন্নি থেকে ছেলেরা থেকে পড়শিরা গঞ্জনা দিয়ে দিয়ে আমায় তিষ্ঠতে দিচ্ছে না ভাই। তাই আমি এখন মেজাজ ধরেছি। বলি, আমার গরু আমি ছাগলের দামে ছাড়বো, তাতে লোকের কি? দোলগোবিন্দ উদাসভাবে বলেন, সেই তো মজা, সংসারের নিয়মই এই। লোকের কিচ্ছু না, তবু লোকে। তা নইলে আর আমি পান বলে ভুল করে 100 টাকার নোট খেয়ে ফেলে বাড়ি পানে না গিয়ে ডাক্তার বাড়ির পানে ছুটছি কেন? হ্যাঁ, কি বললে? পতিতপাবন স্থির চোখে কিছুক্ষণ বন্ধুকে যাকে বলে অবলোকন করে হঠাৎ হাসতে শুরু করলে। হাসি তারা থামেই না। তারপর অনেক কষ্টে হাসি থামিয়ে বলে, চলো চলো চলো, তোমায় আমার গিন্নির কাছে নিয়ে যাই, দেখি কাকে ফার্স্টও করে। তার আগে তোমাকে আমার গিন্নির কাছে। তোমায় আমার গিন্নি? আহা, তোমায় আমি। না না, আগে তোমার। আরে না না, আগে তোমায় বলছি, আগে তোমায়। আমি বলছি তোমায়। দুই বন্ধুতে দুজনার হাত ধরে টাগ অফ ওয়ার চালাতে থাকে। কেউ কাউকে এক চুল নড়াতে পারে না, কারণ দুজনেই সমান বলশালী। দোলগোবিন্দ যেমন এক ধামা মুড়ি গুড়ে ব্রেকফাস্ট সারেন, পতিতপাবন তেমনই সারেন 1 গামলা নুন পান্তায়। সারাদিন ওই রেটে আহরাদি চলে। কাজেই কে যে কাকে আগে গিন্নির কাছে ধরে নিয়ে যেতে পারবে বলা শক্ত। অতএব কে ফার্স্ট হবে তাও এখন বলা যাবে না। পারো যদি, তোমরাই বলো। বন্ধুরা, আজ তোমাদের পড়ে শোনালাম আশাপূর্ণা দেবীর লেখা কে ফার্স্ট। গল্পটা যদি তোমাদের ভালো লেগে থাকে একটা লাইক করে দিও প্লিজ। আর এই চ্যানেলে প্রথমবার আসলে চ্যানেলের লাল সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে রেখো। সাবস্ক্রাইব না করলে পরের দিনের গল্পের নোটিফিকেশন তোমরা পাবে না। সবাই ভালো থেকো, আনন্দে থেকো, গল্প দিদির সঙ্গে থেকো। গল্প দিদি এই রকমই কোনো গল্প নিয়ে ফিরে আসবে খুব তাড়াতাড়ি।